একদা সম্বলপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। আর সেই গ্রামে মতিলাল নামের একজন চাষি বসবাস করত। মতিলাল তার স্ত্রী পায়েল আর তার একমাত্র ছেলে মন্টুকে নিয়ে থাকত। যেহেতু মতিলালের খুব বেশি সম্পত্তি ছিল না, তাই সে তার দাদুর থেকে পাওয়া 2 বিঘা জমিতে ধান চাষ করে সংসার চালাতো। কিন্তু সারাদিন কঠোর পরিশ্রমের কারণে তার শরীরে কিছু না কিছু একটা শারীরিক সমস্যা লেগেই থাকতো। কি গো, শুনছো? দেখতেই তো পাচ্ছো ছেলে বড় হচ্ছে। তার ভবিষ্যতের কথা ভেবেছো? দিন দিন যা জিনিসের দাম বাড়ছে, তাতে করে যত টাকা তুমি উপার্জন করো, তত টাকা পর্যাপ্ত নয় সংসার চালানোর জন্য। হুম, চাষবাস করে আর কতই বা উপার্জন করবো বলো? তার উপর আমার শরীরটাও আর আগের মতো নেই। সেই কারণে আমি ঠিক করেছি কিছু ব্যবসা করব, সংসারটাকে ভালো করে চালানোর জন্য। কি ব্যবসা? তুমি তো জানোই নতুন ব্যবসা শুরু করার জন্য অনেক টাকা পয়সা দরকার। এত টাকা তুমি পাবে কোথায়? তোমার মনে আছে আমাদের জমির পাশেই কখন বাবুর একটা বিশাল সরষের ক্ষেত আছে? হ্যাঁ, আছে, কিন্তু যেহেতু ওই ধান চাষ করে তেমন একটা উপার্জন করতে পারি না, তাই তিনি অনেকবারই আমাকে আমাদের জমিটাকে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন, যাতে করে আমি জমি বিক্রির টাকাটা একটা ভালো জায়গায় নিবেশ করতে পারি। কি বলছো তুমি? তুমি কি পাগল হলে? আমাদের এই 2 বিঘা জমি ছাড়া আছেই বাকি। এই দুটোই তো আমাদের শেষ সম্বল। আসলে আমি ঠিক করেছি যে জমিটাকে বিক্রি করে যা টাকা পাবো, সেই টাকাটা নিয়ে শহরে গিয়ে একটু চালের ব্যবসা করব। তুমি ব্যবসার ব্যাপারে জানোই বা কতটা? আমরা তোমাদের দাদুর আমল থেকে তো চাষবাস করে আসছি। তুমি ঠিক বলেছ, কিন্তু কিছুদিন আগে আমার বুকে প্রচুর ব্যথা করছিল, তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারবাবু বললেন যে আমি যেন কোনো ভারী কাজ না করি, তাহলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাই আমি এই সিদ্ধান্তটা নিলাম। ও, তাহলে আমার কোনো জমির দরকার নেই। তুমি ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না। তুমি এখনই খোকন বাবুর সাথে কথা বলো জমি বিক্রির ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আমি কাল সকালেই ওনার বাড়ি গিয়ে এ ব্যাপারে কথা বলবো। পরের সকালে মতিলাল বেরিয়ে পড়ল খোকনবাবুর বাড়ির দিকে। খোকনবাবু ছিলেন সেই এলাকার এক মস্ত বড় জমিদার, কিন্তু সে খুব লোভী আর শয়তান প্রকৃতির লোক ছিল। সে সবসময় কোনো না কোনো কুপরিকল্পনা করে তার আশেপাশের জমিগুলোকে দখল করে নিত তার মালিকদের থেকে। নমস্কার মালিক। কি ব্যাপার মতিলাল, আজকে সকাল সকাল আমার বাড়ির সামনে? সব ঠিক আছে তো? হ্যাঁ মালিক, সব ঠিক আছে। মালিক, আপনি বলেছিলেন না আমার 2 বিঘা জমিটাকে বিক্রি করার জন্য? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু তখন তো তুমি বারণ করেছিলে। হ্যাঁ প্রভু, আমি বারণ করেছিলাম, কারণ এটা আমার দাদুর দেওয়া শেষ সম্বল ছিল আমাদের, তাই তখন এটাকে বিক্রি করতে চাইনি। তো এখন কি হলো? এখন কেন বিক্রি করতে চাইছো? মালিক, কিছুদিন যাবৎ আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। বুকের ব্যথাটা বেড়েছে আগের থেকে। তারপর আমার ছেলেটাও খুব ছোট, তাই সে এই ধরনের কাজ আমাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। তাই এই জমিটা বিক্রি করে আমরা 3জন শহরে চলে যাব। সেখানে ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করে দেব, আর আমি চালের ব্যবসা শুরু করব। আমি জানি আপনি আমার পরিস্থিতির কথা বুঝতে পারছেন, আর আমি এটাও জানি যে আপনি আমাকে সাহায্যও করবেন।
খোকনবাবু তখন মনে মনে একটা কুবুদ্ধি আঁটল। এ তো মেঘনা চাইতেই জল, এতদিন ধরে এটারই অপেক্ষা করছিলাম। সে ভাবল এই সুযোগ যে করেই হোক এত জমিটাকে দখল করতেই হবে। এই জমিটা পেলে আমার সর্ষের ক্ষেতটা আরো বড় করতে পারবো। খোকনবাবু ভিতরে ভিতরে যে এত লোভী লোক ছিল তা কেউ জানতো না। বাইরে থেকে সে সবসময়ই ভালো সাজতো অন্য লোকেদের সামনে। দেখো মতিলাল, এই মুহূর্তে আমার জমির কোনো দরকার নেই। যেহেতু তোমার শরীর ভালো না আর তোমার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করাবে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তাই আমি এই জমিটাকে অবশ্যই কিনবো। আমি জানতাম মালিক, আমার পরিস্থিতির কথা আপনি ঠিকই বুঝবেন। আপনি সত্যিই খুব দয়ালু মনের মানুষ। ভগবান আপনাকে সবসময় সুস্থ রাখুক। কিন্তু এই দিকে খোকনবাবু যে মনে মনে তার থেকে জমিটাকে দখল করার চিন্তা ভাবছে সেটা বিন্দুমাত্র বুঝতে পারেনি মতিলাল। খোকনবাবু বলল, কিন্তু আবার একটা শর্ত মানতে হবে তোমাকে। এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে নেই, তাই তুমি এখন জমির দলিলে সই করে বাড়ি চলে যাও। আমি তোমার জমি বিক্রির টাকা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেব। এইদিকে মতিলাল খোকনবাবুর ওপর বিশ্বাস করে দলিলে সই করে বাড়ির জন্য রওনা দিল। তোমার আজকে খোকনবাবু বাড়ি যাওয়ার কথা ছিল না জমি বিক্রির ব্যাপারে? তুমি যাওনি? হ্যাঁ, আমি গিয়েছিলাম। কখন বাবু বললেন 1 সপ্তাহের মধ্যেই টাকা দিয়ে দেবে। হঠাৎ করেই মতিলাল তার বুকের ব্যথাটা শুরু হলো। কি হলো তোমার? বুকে ব্যথা করছে আবার নাকি? ডাক্তারবাবুকে ডাকবো? না না, ডাকতে হবে না। আমার মনে হয় কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে ব্যথাটা। তুমি মন্টু আর তোমার খেয়াল রেখো। এই বলে সে শুয়ে পড়ল। আর এটাই ছিল মতিলালের শেষ বিদায়। কিছুক্ষণের মধ্যেই মতিলাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করল। কিছুদিন যেতে না যেতেই খোকনবাবু মতিলালের বাড়িতে গিয়ে দেখতে পেল যে পায়েল বাইরে দাঁড়িয়ে আছে। সবই বুঝতে পারছি, কিন্তু চিন্তা করো না পায়েল। তোমার জমি বিক্রির টাকাটা যদি তোমাকে দিই তাহলে কেউ না কেউ কুপরিকল্পনা করে সেই টাকা লুট করে নেবে। তাই তোমার জমি বিক্রির টাকা আমি একটি সুরক্ষিত জায়গায় রেখেছি। এর জন্য তুমি আলাদা করে সুদও পাবে। যখন তোমার ছেলে বড় হয়ে যাবে তখন তুমি টাকাটা তার উচ্চ শিক্ষার জন্য খরচ করতে পারবে, কারোর কাছে হাত পাততে হবে না। এই কথা শুনে মতিলালের মতোই পায়েলও তাকে বিশ্বাস করে তাদের জমি বিক্রির টাকাটা তার কাছেই রেখে দিল। পায়েল কঠোর পরিশ্রম করতে লাগলো মন্টুকে মানুষ করার জন্য। সময়ের সাথে সাথে মন্টু ধীরে ধীরে বড় হতে লাগলো। সে ঠিক করলো শহরে গিয়ে পড়াশোনা করবে। মা, তোমার কাছে কিছু টাকা হবে? আমি শহরে গিয়ে পড়াশোনা করতে চাই। সেটা খুব ভালো কথা বাবা। তোর বাবা তোর পড়াশোনার জন্য অনেক টাকা জমিয়ে গেছেন। ওই টাকাটা খোকনবাবুর কাছে সঞ্চিত আছে। তোকে টাকা পয়সার জন্য কোনো চিন্তা করতে হবে না। তোর মা তোর জন্য সবকিছু করতে রাজি আছে। পরের দিন সকাল হতেই পায়েল খোকনবাবুর বাড়ির দিকে রওনা দিল সেই জমি বিক্রির টাকাটাকে নেওয়ার জন্য। কি হলো পায়েল, সকাল সকাল আমার বাড়িতে? সবকিছু ঠিক আছে তো? এখন আমাদের মন্টু বড় হয়ে গেছে, তাই সে পড়াশোনার জন্য শহরে যেতে চায়। সে তো খুবই ভালো কথা, কিন্তু এই ব্যাপারে আমি কিভাবে সাহায্য করতে পারি? এটা কি বলছেন বাবু? আপনার কাছেই তো আমাদের জমি বিক্রির টাকাটা রেখেছিলাম। কি 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 কি
সকাল সকাল কি দিবার স্বপ্ন দেখছো? তোমাদের জমি বিক্রির টাকাটা আমার কাছে থাকতে যাবে কেন? আমি তোমাদের জমি বিক্রির টাকাটা মতিলালকে সেদিনই দিয়ে দিয়েছিলাম। টাকা দেওয়ার পরেই সে জমির দলিলে সই করেছিল। এই ছিল আপনার মনে? আপনি সেদিন বলেছিলেন যদি টাকাটা আমার কাছে রাখি তাহলে কেউ না কেউ কুপরিকল্পনা করে টাকাগুলোকে লুট করে নেবে। তাই টাকাটা আপনার কাছে জমা রাখতে সময় আসলে আপনি সুদ সমেত সেটাকে ফেরত দিয়ে দেবেন। এখন কি সব বলছেন এগুলো? দয়া করে আমাদের টাকাটা ফেরত দিন। কি সব উল্টোপাল্টা কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার যদি টাকার দরকার হয় তুমি ধার নিয়ে নাও কিছু টাকা, কিন্তু এই রকম মিথ্যে অপবাদ দিও না। অতঃপর পায়েল খোকনবাবুর সব পরিকল্পনাই বুঝতে পারল। সে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়, বাড়ির দিকে যেতে লাগলো। মা, কি হয়েছে? এরকম চুপচাপ কেন? খোকনবাবু টাকা দেয়নি তোমাকে? না বাবা, ওই লোভী লোকটা আমাদের ঠকিয়েছে। ঠকিয়েছে? পায়েল তখন মন্টুকে সব কথা খুলে বলল। সব কথা শোনার পর মন্টু খুব রেগে গিয়ে বলল, আমরা বড় ভুল করেছি ওই লোভী লোকটাকে বিশ্বাস করে। এখন কি করব আমরা? এর ফল তাকে পেতেই হবে, তাকে উচিত একটা শিক্ষা দিতেই হবে। মন্টুর একটা বন্ধু ছিল, নাম সুজয়। সুজয়ের বাবা বিরাট বড় সোনার জিনিসের ব্যবসা ছিল। তার বাবার খুব নাম ডাকও ছিল সেই গ্রামে। মন্টু তার বাবাকে সব কথা খুলে বলল। সব কথা শোনার পর সুজয়ের বাবা বলল, এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার। আমি আগে থেকেই জানতাম যে খোকনবাবু খুব বাজে একটা লোক। আজকে এটাও জেনে গেলাম যে ও খুব লোভীও। তাকে অবশ্যই একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে করে ওই রকম কুপরিকল্পনা আর কারোর সাথেই না করতে পারে। বাবা, চিন্তা করো না, এখন আমি যেগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনো। এই বলে সুজয়ের বাবা মন্টুকে কিছু উপদেশ দিতে লাগলো, আর তার সাথেই মন্টুকে তার কাছ থেকে থাকা কিছু পুরানো গয়নাও দিল, আর বলল এটা খোকনবাবুর কাছে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে আসতে। প্রত্যেক দিনের মতোই আজকে বিকালেও গ্রামের সব লোকজন এক জায়গায় জড়ো হয়ে খোকনবাবুকে তাদের সমস্যার ব্যাপারে আলোচনা করতে লাগলো। তাই সেই মুহূর্তে মন্টু সেখানে গিয়ে বলল, আপু, আমি আপনার কাছে কিছু সাহায্য নিতে এসেছি। খোকনবাবু মনে মনে ভাবতে লাগলো যে এই না বুঝি সব কথা বলে দেয় গ্রামের লোকজনের সামনে। তাই সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, সাহায্য? কি সাহায্য লাগবে তোমার? মন্টু তখন সেখানে থাকা সব লোকেদের সামনে সেই গয়নাগুলো বার করে বলল, আপু, আমি শহরে যেতে চাই পড়াশোনার জন্য, তাই এই মুহূর্তে আমার কিছু টাকার দরকার। এইগুলো আমার মায়ের গয়না, আপনি এগুলো বন্ধক দিয়ে কিছু টাকা দিতে পারবেন আমাকে? গয়নাগুলো দেখার পর খোকনবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। গয়নাগুলো সত্যি খাঁটি সোনার তৈরি। সে ভাবলো এই সোনার বাজারে অনেক মূল্য পাওয়া যাবে। তাই সে অল্প কিছু টাকা দিয়ে সে তার গয়নাগুলো কিনে ভালো দামে বিক্রি করবে। তাই আর লোভ সামলাতে না পেরে খোকনবাবু বলল, আচ্ছা ঠিক আছে, এমনিতে আমি বন্ধক নেই না, কিন্তু তোমার পড়াশোনার কথা ভেবে আমি নেব। বলো কত টাকা লাগবে এটার বিনিময়ে? আমাকে শুধুমাত্র 10,000 টাকা দিলেই হবে, আমার বেশি লাগবে না, ওটাতেই আমার কাজ হয়ে যাবে। কোনো সমস্যা নেই, নেই নাও তোমার 10,000 টাকা। খোকনবাবু গ্রামবাসীদের কাছে দেখাতে লাগলো যে সে কতটা উদার মনের মানুষ। ধন্যবাদ বাবু, আমি খুব শীঘ্রই আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে আমি আমার মায়ের গয়না নিয়ে যাব। পরের সকাল হতে না হতেই খোকনবাবু সুজয়ের বাবার কাছে সেই গয়নাগুলো দেখাতে নিয়ে গেল।
সেই গয়না সত্যিই খাঁটি সোনার তৈরি কিনা। খোকন বাবু, এই গয়নাগুলো আপনি কোথায় থেকে পেয়েছেন? এই গয়নাগুলো তো একই রকম দেখতে। আমি অনেক দিন আগে এই একই গয়না একজনকে বানিয়ে দিয়েছিলাম। এই 1 সপ্তাহ আগে সেই ভদ্রলোকের গয়নাগুলো হারিয়ে গিয়েছিল। আপনি কি এটা কারোর কাছ থেকে কিনেছেন এগুলো? খোকনবাবু চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো, এই না আমার গয়নাগুলো নিয়ে নেয়। কি বলছেন আপনি এগুলো? এই গয়নাগুলো সেই ভদ্রলোকের? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার মতো এরকম স্বনামধন্য মানুষের কাছে এটা আশা করা যায় না। আপনি যার থেকে এটা নিয়েছেন তাকে এখনই ফেরত দিয়ে দিন, না হলে আপনি খুব বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। সবকিছুই পরিকল্পনা মতো চলতে লাগলো। সুজয় এর বাবা খোকনবাবুকে রীতিমতো ভয় দেখিয়ে দিল। এরপর খোকনবাবু চিন্তায় চিন্তায় তাড়াহুড়ো করে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি গিয়েই খোকনবাবু সঙ্গে সঙ্গেই মন্টুকে ডাক দিল। কি হয়েছে বাবু? আমাকে এই সময়ে ডাকলেন কেন? মন্টু, আমার হঠাৎই কিছু টাকার প্রয়োজন পড়েছে। তুমি তোমার মায়ের গহনাগুলো ফেরত নিয়ে আমাকে আমার টাকা ফেরত দাও। এর জন্য তোমাকে কোনো সুদ আলাদা করে দিতে হবে না। খোকনবাবু ভাবলো, যে করেই হোক গয়না ফেরত দিতে হবে, নয়তো আমি ফেঁসে যাব। এইদিকে মন্টু তো সব কিছুই জানে। গয়নাগুলো নিয়ে নিল আর এমন ভাব করলো যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। মন্টু বলল, বাবু, আসলে টাকাটা অন্য একটা জায়গায় খরচ করে ফেলেছি। আমাকে কিছুদিন সময় দিন, আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা ফেরত দিয়ে দেব। খোকনবাবু তাতে রাজি হয়ে গেল, কারণ খোকনবাবু প্রথমেই সেই গয়নাগুলো তাকে ফেরত দিতে পারলে বাঁচত। কয়েক সপ্তাহ পার হয়ে গেল। মন্টু সেই জায়গায় গেল যেখানে প্রত্যেক বিকালে সেই গ্রামবাসীরা তাদের সমস্যার ব্যাপারে খোকনবাবুর সাথে আলোচনা করত। মালিক, আমি আপনার টাকা ফেরত এনেছি। এখন এটা নিয়ে আমার জিনিসগুলো ফেরত দিন। এটা শুনেই খোকনবাবু অবাক হয়ে বলল, কি বলছো? আমি তো তোমাকে এই জিনিসগুলো ফেরত দিয়ে দিয়েছি। কি ধরনের কথাবার্তা বলছো? আমি কখন ফেরত নিলাম? আমি তো সেদিনই চলে গিয়েছিলাম, যেদিন আমি বন্ধক দিয়েছিলাম জিনিসগুলো। আমি আজকেই বাড়ি ফিরলাম। তুমি গতকালই আমার বাড়িতে এসে জিনিসগুলো নিয়ে গিয়েছিলে। তোমরা সবাই ওই দিন ছিলে। তোমাদের সামনেই তো আমি জিনিসগুলো বন্ধক দিয়ে টাকা নিয়ে গিয়েছিলাম। তোমরাই বলো, আমি কিভাবে ফেরত নিলাম জিনিসগুলো? খোকনবাবু কিছুই বলতে পারল না, কারণ গ্রামবাসীরা সবাই সেদিনের সাক্ষী ছিল। তখন সেখানে থাকা একটা লোক বলল, মালিক, আপনি একজন স্বনামধন্য ব্যক্তি। এ তো এখানে ছিলই না, ও কিভাবে জিনিসগুলো ফেরত নিল? আসলে আমি ওই জিনিসগুলো নিয়ে একটা সোনা ব্যাপারীর কাছে গিয়েছিলাম। সে বলল ওই সোনাগুলো নাকি অন্য কারো। এটা শুনেই আমি সঙ্গে সঙ্গে মন্টুকে ডেকে সব ফেরত দিয়ে দিই, কোন টাকা না নিয়ে। সেই মুহূর্তেই সাগরের বাবা সেখানে গিয়ে উপস্থিত হলো। খোকন বাবু, আপনি যে সোনারগুলো আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন যে নতুন একটা সোনার হার তৈরি করে দিতে, সেগুলো তৈরি আছে। জিনিসগুলো নিয়ে আমার মজুরি আমাকে দিয়ে দিন। আমার অনেক কাজ আছে, আমাকে এক্ষুনি শহরের জন্য রওনা দিতে হবে। কিসের টাকা, কিসের হার, কি সব ভুলভাল বলছো? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার পুরনো সোনার জিনিসগুলোকে দিয়ে নতুন হার বানিয়ে দিলাম, তারই টাকা চাইছি। আপনি তো এখনো আমাকে টাকাই দেননি। এটা শুনে সেখানে থাকা লোক বলে উঠল, কি বাসায় কি হচ্ছে এগুলো? আপনি চুপ কেন? সোনাগুলো কোথা থেকে পেয়েছেন? আমার মায়ের জিনিসগুলো কোথায়? আমার এখনই চাই জিনিসগুলো। এটা শুনে খোকনবাবু বুঝতেই পারছিল না কি করবে। সে জানতে পারল যে তারা দুজনই মিথ্যা বলছে, কিন্তু এখন কি করবে সে? কেই বা বিশ্বাস করবে তাকে?
মশাই, চুপ না থেকে এখন জিনিসগুলো ফেরত দাও। খোকনবাবু চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে কোথা থেকে এখন জিনিসগুলো ফেরত দেওয়াবে। তখন নিরুপায় হয়ে খোকনবাবু তাকে 10,000 টাকা দিল। আর খোকনবাবু বুঝতে পারলো তার ভুলের কথা, যে কিভাবে একসময় সে পায়েল এবং মতিলালকে ঠকিয়েছিল। সে একটা উচিত শিক্ষা পেল। সেই দিন থেকে সে তার সব ধরনের কুকর্ম আর অত্যধিক লোভকে ত্যাগ করে নতুনভাবে জীবন শুরু করলো।